খাদ্যমন্ত্রীর বখাটের ছেলে ধ্রুবর সঙ্গে ম্যাথ ডিপার্টমেন্টের ভীতু মেয়ে অদিতির গভীর প্রেম চলছে, যাকে বলে বিছানায় শুয়ে পড়া টাইপ প্রেম। কথাগুলো যেন মুহূর্তে ধোয়ার ন্যায় উড়ে উড়ে চষে বেড়ালো পুরো ভার্সিটি। এক কান দু কান করে এই নোংরা কথাগুলো অদিতির কান অব্দি পৌঁছালো। অদিতি যেদিন এসব শুনেছে সেদিন থেকে লজ্জায় অপমানে ওর ছোট দুনিয়াটা ভেঙে পড়েছে। সেদিন সারা রাত অদিতি ওসব কথা ভেবে কেঁদেছিল। ভীষণ ছোট এক অজপাড়া গ্রাম থেকে এসেছে ও এই ঢাকা শহরে। তাদের এই ছোট গ্রামে মেয়ে ছেলে একসঙ্গে দেখতেই বিয়ে পড়িয়ে দেওয়া হয়। সেই ভয়ে গ্রামে কেউ প্রেম করলেও দূরে গ্রামে গিয়ে দেখা করে। আর অচেনা ছেলে মেয়ে তো গ্রামে মুরব্বীদের সামনে একসঙ্গে দাঁড়ায় অব্দি না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিয়ে করিয়ে দিলে তো ভালো, কিন্তু না, বরং মোটেও ভালো না ওদের এই নিয়ম। কারণ যেসব ছেলে মেয়ে প্রেম করে ধরা খায় তাদের নিয়ে পুরো গ্রামে পঞ্চায়েত জড়ো হয়ে সালিশ বসে। অপমানিত হতে হয় দুই পরিবারের বাবা মা আত্মীয়কে। ওদের গ্রামের সবার মধ্যে এই প্রেম ভালোবাসা নিয়ে বিদ্বেষ একটা আছে। সেই ছোট গ্রাম থেকে উঠে এসেছে অদিতি। পড়াশোনায় ছোট থেকেই বড্ড চালাক, তাই ঢাকা ভার্সিটিতে চান্স হয়েও যায়। তারপর তারপর অদিতি ওর মা এবং বাবার সঙ্গে লাগে মহাযুদ্ধ। যুদ্ধতে অদিতি এবং ওর মা ফাহিমা ছিলেন এক পক্ষে, বিপক্ষে ওর বাবা তোফাজ্জল। সে কি ভয়াবহ বিতিকেচ্ছা! অদিতি এখন এসব ভাবতেও চায় না। যেভাবেই হোক শেষ অবধি স্বপ্নের ভার্সিটিতে পড়তে পেরেছে ও। এখানে আসার পর নিজের খরচ কটা টিউশনি করিয়ে চালানো হয়। গ্রাম থেকে টাকা যেগুলো আসে ওগুলো বই একাডেমিক জিনিস কিনতেই ব্যয় হয়। থাকা খাওয়ার খরচও নিজে চালায়। বাকি টাকা জমা করে ভেবেছে কিছু একটা জমলে এবারে ওর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবে, আর মায়ের জন্য একটা স্বর্ণের চেইন, চিকন চেইন। এতটুকু আপাতত ওই ছোট গ্রামের অদিতির ইচ্ছে, স্বপ্ন। ওই ছোট ছোট স্বপ্নগুলোই অদিতিকে বাঁচিয়ে রাখছে এতদিন যাবৎ। স্বপ্ন দেখতে দেখতে এতদূর আসা অদিতি জানতেই পারে না ওর জন্য অপেক্ষা করছে ভয়াবহ কেউ, বকাটে অশৃঙ্খল এক পুরুষ। নাম ধ্রুব, ধ্রুব ইয়ামিন। নামটা ভীষণ সুন্দর, সে দেখতেও খারাপ নয়। শ্যামলা গরনের লম্বা উঁচু ছেড়ে পড়াশোনার ধার কখনোই ধারেনি। বন্ধু বান্ধব মিলে সারাক্ষণ টোটো করে বেড়ানোই ওর কাজ। ধ্রুব ইয়ামিন সম্পূর্ণ বিপরীত চরিত্র অদিতি হায়াতের। তবে এই বিপরীত চরিত্র দুটোর যেন কি থেকে কি হয়ে গেল। ছোট মোটো গ্রাম থেকে আসা ভীতু অদিতির নামের সঙ্গে জড়িয়ে গেল বখাটে ধ্রুব ইয়ামিনের নামটা। সেদিনের কথা বন্ধুরা মিলে আজ একজনের ক্লাসমেটের বার্থডে সেলিব্রেট করছিল। শহরের ওই ছেলেপেলেগুলো যেভাবে সেলিব্রেশন করে ওভাবেই ঘটল সব। ওরা কেক খেলো না, বরং একে অপরের মুখে লাগিয়ে দিতে থাকলো। অদিতি এসব চেনে না। ও বারবার মানা করার পরও তানিয়া দৌড়ে এসে হেসে মজার ছড়ে কেক হাতের থাবায় নিয়ে মাখিয়ে দিল অদিতির মুখে। উল্লাসে মেতে উঠল পুরো ক্লাসরুম। অদিতি বোকার মতো ওদের সব কাজ দেখছে। ওর মুখটা তৈলাক্ত হয়ে গেছে কেকের ক্রিমে। অদিতিকে এমন চেহারা করতে দেখেই তানিয়া হেসে বলল, কিরে, এমন করে তাকাচ্ছিস কেন? তোকে কেক অবস্থায় সুন্দর লাগছে, সাদা ভূত। তানিয়া হেসে হেসে অদিতির কাঁধ জড়িয়ে ওর গায়ে লুটিয়ে পড়ল। বলতে লাগলো, অদিতি হাসার চেষ্টা করছিল ওর দিকে চেয়ে। এমন একটা অবস্থায় কি রিয়াকশন দিতে হয় অদিতি জানে না, তবুও ও কাউকে কষ্ট দিতে চায় না। বলা যায় না ও কচু বলে উঠলেই ওরা মজা বলে ফুঁসে উঠবে অদিতির ওপর। সেজন্য সবাইকে পাশ কাটিয়ে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুমে তখন আগে থেকেই ধ্রুব দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। অদিতির চোখে মুখে ক্রিম লেগে থাকায় ও ধ্রুবকে লক্ষ্য করেনি। অদিতি বেসিংয়ে মুখ ঝুঁকিয়ে মুখে পানি ছেটাতেই থাকে। মুখ ঘষতে ঘষতে মুখের তৈলাক্ত ভাব যাচ্ছেই না। অদিতির সুন্দর গোলগাল মুখটা এত ঘষা সহ্য করল না, রক্তিম হয়ে গেল। অদিতি হাল ছেড়ে আয়নার দিকে তাকালো। দেখতে পেলে ওর পেছনে একটা ছেলে, হাতে সিগারেট, ওর দিকে কিছু একটা বাড়িয়ে আছে। অদিতি আটকে উঠে পেছনে তাকালো। টিস্যু ইউজ করো, চলে যাবে। পাশ থেকে ওই ছেলেটা হাতে টিস্যু দলাই মলাই করে এগিয়ে দিল অদিতির দিকে। অদিতি বাঁকা চোখে আশেপাশে তাকালো। একা ওয়াশরুমে দুপুকে দেখে ভয়ে সেটিয়ে আশেপাশে তাকালো। কেউই নেই, শুধু ওরা দুজন। ওরা একটা ছেলে একটা মেয়ে। অদিতি বুক থক করে উঠল। ও টিস্যু নিল না। শুকনো মুখে অস্ফুট স্বরে শুধু বলল, লাগবে না।
বলে ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। পেছনে ধ্রুব টিস্যু হাতে ভ্রু কুচকে ওর দিকে যাওয়ার দিকেই চেয়ে রইল। টয়লেট থেকে সুমন বেরিয়ে এলো। ধ্রুব দরজার দিকেই ঠাই চেয়ে আছে দেখে ও হাত ধুতে ধুতে জিজ্ঞেস করলো, কিরে, কাকে দেখিস খালি দরজার দিকে তাকিয়ে? ধ্রুব টিস্যু মেঝেতে ফেলে দিল। পা দিয়ে ওগুলো পিষে নির্বিকার ভঙ্গিতে বলল, একটা মেয়ে ছিল। সেদিন একজন দেখে অদিতির সঙ্গে ধ্রুবকে একা ওয়াশরুমে দেখে ফেলেছে। সেই মুহূর্তে ধ্রুব ভীষণ কাছাকাছি ছিল অদিতির। যেহেতু ধ্রুব ভার্সিটির ফেমাস ছেড়ে মুহূর্তে পাঁচ কান হয়ে গেল কথাটা। ওরা ভেবে নিয়েছে দুজনের মধ্যে কিছু আছে। হয়তো যে প্রথম দেখেছে ও সবাইকে বলেছে এই দুজনের মধ্যে প্রেম আছে মনে হয়। কিন্তু বাকিরা যারা এই কথা ছড়াচ্ছে তারা এক্সট্রা মশলা মিশিয়ে বলে বসেছে ধ্রুবর বিছানায় শুয়ে পড়েছে অদিতি। এখন ভার্সিটির অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে মজা নিতে গিয়ে ধ্রুবর বন্ধুরাও অদিতিকে দেখলে ভাবি ভাবি বলে চেঁচায়। অদিতি আজকাল টিএসসির ওদিকে যেতেই পারে না। সব বন্ধুরা দেখলেই খ্যাপায় ওকে। অদিতি লজ্জায় অপমানে কদিন ভার্সিটি গেল না। তারপর একদিন অদিতির ভরা ক্লাসরুমে ধ্রুবর একজন জুনিয়র ভক্ত ঈশান সবার সামনে অদিতিকে জিজ্ঞেস করে বসে, এই অদিতি, ধ্রুব ভাই এত হ্যান্ডসাম, এত রাগী, বাপরে, তুই ওনারে কেমনে পটাইলি ভাই বল? টিপস দে আমাদের, আমরাও মেয়ে পটাইতে কাজে লাগাবো। অদিতি চোখ রাঙিয়ে তাকালো ঈশানের দিকে। ঈশান হাসে ওর সঙ্গে পাল্লা দিয়ে হাসছি বাকিরাও। ঢাকা শহরে সবাই ভার্সিটিতে প্রেম এসব জিনিস ভীষণ স্বাভাবিক হিসেবেই দেখে। এসব টুকটাক ও ওর সঙ্গে নাম মেলানো এসব ভীষণ কমন এখানে। কেউ তো আর অদিতি নয় যে এই মজার স্বরের করা প্রশ্নটায় ভয় কেঁপে উঠবে, আটকে উঠবে যদি কোনোভাবে বাবা জেনে যায় এগুলো। কি হবে অদিতির? অদিতি ঈশানকে এবার চোখ রাঙিয়ে বলল, আমার তার সঙ্গে কিছু নেই ঈশান, অযথা প্লিজ ওনার সঙ্গে আমার নাম মেলাস না। দূর, তুই ডপ মারছিস। ঈশান বড্ড বিরক্ত ভঙ্গিতে বলে উঠল। অদিতি জোরে একটা শ্বাস ফেলল। এরা কেউই অদিতির কথা বিশ্বাস করছেই না। না, আজ এর একটা বিহিত করতে হবে। অদিতি দ্রুত ব্যাগ হাতে বেরিয়ে এলো ক্লাসরুম থেকে। উদ্দেশ্য ধ্রুবদের আড্ডাখানায় যাবে। অদিতি দেখে ওই যে ধ্রুব বসে আছে সবার সঙ্গে। ওর একটা হাত কাঁধে ধরে রেখেছে আরেকটা ছেলের, অপর হাতে নিজের কোমর ধরে গল্প করছে বাকিদের সঙ্গে। আজও ব্ল্যাক শার্ট পরেছে, যার উপরে দুটো বোতাম খুলে নির্লজ্জের মতো বুকটা দেখিয়ে বেড়ানো। অদিতি ভয় পাচ্ছে অতগুলো ছেলের সামনে যেতে। ও কখনোই এসবে জড়ায়নি, প্রয়োজন পড়েনি কোনোদিন। অদিতিকে হঠাৎ ধ্রুবর বন্ধু সুমন দেখতে পেল। সঙ্গে সঙ্গে সুমন চেঁচিয়ে উঠল, আরে ভাবি নাকি? আসেন আসেন ভাবি, ভাই এখানেই আছে। সুমনের সঙ্গে সঙ্গে বাকিরাও একসঙ্গে ডাকতে লাগলো অদিতিকে। হইচই লেগে গেল ওই জায়গা জুড়ে। ওই লোকটা এবার সোজা হয়ে দাঁড়িয়ে জিন্সের পকেটে হাত ঢুকিয়ে তীক্ষ্ণ চোখে অদিতিকে দেখে যাচ্ছে। অদিতি জোরে শ্বাস টানল, আতঙ্কে ওর রুহ অব্দি কাঁপছে। অদিতি ধীর পায়ে এগিয়ে গেল। প্রথমবারের মতো অদিতির ধ্রুবর দিকে এগিয়ে যাওয়ায় ধ্রুবর বন্ধুরাও এবার অবাক হলো। যে মেয়ে সবসময় ভাবি ডাক শুনলেই চোখে মুখ ঢেকে দৌড়ে পালিয়ে যায়, আজ এই মেয়ে ওদের সামনে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। অদ্ভুত। সুমন বাঁকা চোখে অদিতিকে দেখলো একবার, আরেকবার ধ্রুবকে। ভেবেছিল ধ্রুব নিজেও অবাক হবে, কিন্তু ও স্বাভাবিক। শুধু দেখে যাচ্ছে সামনে পা কাঁপিয়ে দাঁড়িয়ে থাকা ভীতু অদিতিকে। অদিতি সোজা ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ালো। ধ্রুব এবার পকেট থেকে হাত বের করে সোজা হয়ে দাঁড়ালো। অদিতি জোরে শ্বাস টানলো, তারপর থেমে থেমে বলল, এই একটা কথা বলতে এসেছি আমি। সুমন পাশ থেকে টিটকারি দিয়ে বলল, কথা বলবেন, সমস্যা কি? কিন্তু ভাবি আপনি তুতলাচ্ছেন কেন? ভাই কিন্তু আপনার উপরে এতটাও রাগ দেখাবে না, ভয় পাবেন না। ধ্রুব সুমনের দিকে তাকালো। ধ্রুবর ওই স্বাভাবিক নির্বিকার চাউনি দেখে সুমন চুপ হয়ে গেল মুহূর্তে। মুখে কিছুই বলা লাগলো না ধ্রুবর ওই দু চোখ যেন কাউকে শাসানোর জন্য যথেষ্ট। অদিতি ধ্রুবর চোখে চোখ রাখছে না, মাথাটা নিচু করে অস্বস্তিতে কাঁধের ব্যাগের ফিতে চেপে রেখেছে। ধ্রুব এবার অদিতির নিচু করে রাখা মুখটার দিকে একটু ঝুঁকে মেয়েটাকে দেখল। তারপর অদিতি থরথর করে কেঁপে ওঠা ঠোঁটের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, চোখে চোখ রেখে কথা বলো, আমি শুনছি। অমন ভরাট কণ্ঠস্বর শুনে অদিতি থমকে রইল। ছেলেদের সঙ্গে পূর্বে টু শব্দটি না করা অদিতির জন্যে এটুকু করাই বড় সাহসের পরিচয়। অদিতি কি করবে?
আতঙ্কে ডুবে মাথাটা তুলে ধীরে ধীরে তাকালো ধ্রুবর দিকে। চোখ রাখলো ধ্রুবর ওই নীরের গাঢ় চোখ দুটোতে। ধ্রুব অদিতির চোখটা দেখল, চোখের ভেতরটা দেখার চেষ্টাও করলো, অথচ কেমন যেন অদ্ভুত ঠেকলো সামনে দাঁড়িয়ে থাকা ওই ভীতু মেয়েটিকে ধ্রুবর কাছে। ধ্রুব নিজস্ব ভঙ্গিতে ভ্রু নাড়ালো। অদিতি যেটুকু সাহস দেখিয়েছিল সব ওই ভ্রু নাড়ানোতেই নড়ে উঠল। অদিতি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে এলোমেলো চোখ সরাতে লাগলো। মাঝে মধ্যে ধ্রুবর চোখে চোখ পড়ছে। লোকটা অদিতির দিকে তীক্ষ্ণ চোখে তখনও চেয়ে, হয়তো সেও মজা নিচ্ছে অদিতির ভয়কে, আতঙ্ককে। তাই অদিতি এবার শ্বাস টেনে সাহস সঞ্চার করলো মনের মধ্যে। একবার ধ্রুবর দিকে চোখ রেখেই সরিয়ে ফেলল। তারপর কিছুটা ধীমে স্বরে বলল, আমি আসলে অপ্রস্তুত বোধ করছি কয়েকদিন ধরে। হোয়াই? ধ্রুবর অত্যন্ত স্বাভাবিক স্বর, যেন ও কিছুই জানে না। অদিতি কিছুটা লজ্জা অস্বস্তি নিয়ে উত্তর দিল, আপনার নাম মেলানো হচ্ছে আমার নামের সঙ্গে। আসলে আমি এসবে অভ্যস্ত নই। আপনি যদি একবার বলে দিতেন ওদের যে আমাদের মধ্যে। ধ্রুব ভ্রু বাঁকালো। অদিতির কথা আটকে গেল তখনই। পাশ থেকে সুমন ঠাট্টা করে বলে উঠল, ভাবি আপনি নাকি যে মস্করা করেন। ধ্রুব ভাই কি করবে এটাতে? এটা তো পুরো ভার্সিটি ছড়াই গেছে, তাই না? ধ্রুব ভাইয়ের কথায় কেউ কি মেনে নিবে যে আপনি আর ভাই? বাদ দিন, হবে না ভাবি। এক বাক্যে দুবার ভাবি বলা অদিতিকে ধ্রুবর সামনে বড্ড নার্ভাস করে দিচ্ছে। ওর গলা শুকিয়ে কাঠ। তবুও বুকে সাহস নিয়ে এবার করুণ চোখে তাকালো অদিতি ধ্রুবর দিকে। ধ্রুব দেখলো ওই টলমলে চোখ দুটো, যা দিঘির মতো শান্ত অথচ ভেতরটা চঞ্চল ভীষণ। অদিতি কাতর গলায় বলল, প্লিজ, আমি বড় বিপদে পড়ে এসেছি। ভার্সিটিতে এসব শুনলে আমার বাবা আমাকে খুন করে ফেলবে, বিশ্বাস। আই হ্যাভ নাথিং ইন মাই হ্যান্ড। আমি তো ওগুলো ছড়াইনি, রাইট? ধ্রুব অদিতির কথা মাঝপথে থামিয়ে দিয়ে নিজের কথা তুলে উঠল। অদিতি কি বলবে, কথা তো সত্য। অদিতি এবার গলার স্বর আরো একটু নরম করে বলল, আপনি বললে হয়তো ওরা এসব থামাবে। ধ্রুব ভ্রু কুচকে তখনও দেখছে অদিতিকে। অদিতির নরম কণ্ঠ ওর মনটা হয়তো কিছুটা নরম করেছে, তাই সে ভরাট স্বরে বলল, ওকে ফাইন, আমি সতর্ক করব ওদেরকে, বাকিটা ওদের ইচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। অদিতি হাসার চেষ্টা করলো। ধ্রুব দেখল ওই হাসি, মৃদু হাসিতে ঠোঁট প্রসারিত হয়েছে, চোখ ছোট করা হয়েছে, গোল গোল গাল নড়ে উঠেছে। বড্ড উপভোগ্য লাগলো দৃশ্যটা ধ্রুবর কাছে। কেন লাগলো ও জানে না, শুধু জানে হাসিটা সুন্দর, বেশ মায়া মায়া ভাব আছে ওতে। ওই যে অদিতি চলে যাচ্ছে, বলা যাচ্ছে পালাচ্ছে। কার থেকে? ধ্রুব ইয়ামিনের থেকে। অদিতি এরও ধ্রুবকে অনুরোধ করলো আর অনেকখানি হাসলো, তারপর আবার চলে গেল। পুরো ব্যাপারটা ধ্রুবর বন্ধুরা ভীষণ এনজয় করলো। ওদের একজন মেধহীন ধ্রুবর পেটে গুঁতো দিয়ে বলল, ভাবি আমাদের সেই পছন্দ হয়েছে, কথাবার্তা একদম গোছানো, কিন্তু বাপরে ভয় পাচ্ছে বেশি মনে হচ্ছে। এই মেয়ের দ্বারা জীবনও প্রেম হবে না ভাই। ধ্রুব এবার শ্বাস ছেড়ে স্বাভাবিক হলো, ওর দিকে চেয়ে সরাসরি বলল, তোরা ওকে ভাবি ডাকবি না আর। মজা অনেক হয়েছে, আর না, এখানে স্টপ কর সব। ধ্রুব কথাটা বলে বাইকের চাবি আঙুলের ডগায় কৌশলে ঘোরাতে ঘোরাতে বাইকের দিকে এগোলো। পেছনে সবাই হতভম্ব হয়ে ধ্রুবর চলে যাওয়ার দিকে চেয়ে রইল। পাশ থেকে ইহান বিস্ময় নিয়ে বলে উঠল, ধ্রুব কি ওই মেয়েটাকে পছন্দ করতো না? এমনি এমনি হুদায় এত কিছু রটে গেল। রাজন বলল, ভাই তো ভাবিরে ভাবি ডাকতে মানা করে গেল, তার মানে কিছুই হয়তো ছিল না। সুমন পাশ থেকে ওদের সব কনফিউশন দূর করে উত্তর দিল, ধ্রুব ভাই আর প্রেম, মেয়েটাকে সবাই বাথরুমে দেখেছিল ধ্রুবর সঙ্গে, তাই ওগুলো লটে গেছে, এমন কিছু না। বাথরুমে? পাশ থেকে সবার থুতনি ছুঁড়ে পড়েছে বিস্ময়ে। সুমন সবার দিকে চোরাচোখে চেয়ে থতমত খেয়ে গেল। দ্রুত বলে উঠল, আরে বাথরুম মানে ওই বাথরুম না, বাথরুমের বাইরে ভাবি মুখ মুছতে এসেছিল, তখন দেখা হয়েছে। বাস কিছু মুখ থেকে বাইর করতে পারছি না, সব কিছুর ডাবল মিনিং বের করাই লাগবো তোদের। ধ্রুব খাবার টেবিলে বসে আছে, ওর সামনে কাচি প্লেট তুলে রাখা। পাশ থেকে একজন কাজের মহিলা ধ্রুব এবং ওর বাবার প্লেটে সালাদ তুলে দিচ্ছে। ধ্রুব খাচ্ছে, ওর সামনে বসে আছেন ধ্রুবর বাবা সৌরভ, ইয়ামিন। ধ্রুবর সামনে টেবিলের ওপর রাখা সিগারেটের প্যাকেট, তার পাশেই বাইকের কালো রঙের চাবি,
তার পাশে সানগ্লাস একটু আগেই একটা সিগারেট অর্ধেক খেয়ে সেটা ট্রেতে পিষে ফেলে খেতে বসেছে। সবকিছুই করেছে সৌরভ ইয়ামিনের সামনেই। সৌরভ সবই দেখেন, কিন্তু বাধা দেননি কোনোদিন। ছোটবেলায় ভেবেছিলেন শাসন করলে ছেলে মানুষ হবে। ভুল ছিলেন সৌরভ, বরং মাহারা ছেলেটা ওনার শাসনেই জেদি উশৃঙ্খল হয়ে গেছে, উচ্ছন্নে গেছে একদম। একটা সময় ধ্রুব খেতে খেতে জিজ্ঞেস করল, কি বলবে বলো, আমি খেয়ে একটু শুভ। টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেটের ওপর চোখ সরিয়ে ছেলের দিকে তাকালেন। ছোট করে শ্বাস ফেলে জিজ্ঞেস করেন। ধ্রুবর ছোট উত্তর। সৌরভ ভেবেছিলেন ছেলের সঙ্গে কটা কথা বলবেন, গল্প করবেন, কিন্তু ধ্রুবর এমন ছোট উত্তরেই উনি কথার খেয়েই হারিয়ে ফেলেন। এবার নিজে কথা তুললেন। শুনলাম ভার্সিটিতে একটা মেয়ে। ওগুলো গুজব, নাথিং সিরিয়াস। ধ্রুবর নির্বিকার উত্তর। সৌরভ তবু আশা চালে না, ছেলেকে উস্কে দিতে হাসি খুশি ভাবে বললেন, যদি পছন্দ হয় বলতে পারো ধ্রুব, কাউকে পছন্দ করা খারাপ কিছু না, বুঝলে? ধ্রুব তাকালো সৌরভের দিকে। ওর চোখ দুটো বরাবরের মতোই শান্ত, অনুভূতিহীন। বরাবরই সৌরভ বড় আশা নিয়ে বললেন, ডু ইউ লাভ হার ধ্রুব? ধ্রুব হাসল। বৃষ্টি হেসে বাবার আশাকে অপমান করে বলল, তোমার কি মনে হয় ধ্রুব ভালোবাসতে পারে কাউকে? ধ্রুবর মধ্যে অমন উইয়ার্ড গুণ আছে। ধ্রুব টিটকারির গলা। ধ্রুব নিজের উপর উদাসীনতা যেন সৌরভ বাবা হয়ে মানতে পারলে না। এসব মেয়ে ছেলেদের পাল্লায় ধ্রুব কখনোই পড়েনি, কিন্তু সৌরভ চান ধ্রুব প্রেমে পড়ুক। আকাশ পাতাল মিথ্যে করে এলোমেলো ধ্রুব কাউকে ভালোবেসে গোছালো হোক। বাবা হিসেবে সৌরভ এটুকু লোভ বড় শখ করে করে। সেজন্য এর আগে অনেক নামি দামি লোকের মেয়ের নাম্বার এনে দিয়েছেন ধ্রুবকে। দেখা করার জন্য অনেক অনুরোধও করেছেন, কিন্তু ধ্রুব দেখা করেনি। উল্টো মেয়ে কল দিলে সেইভাবে মেয়ের নাম্বার ব্লক করে রেখে দিয়েছে। সৌরভ ভাবলেন ওই মেয়ে সম্বন্ধে ধ্রুবকে জিজ্ঞেস করবেন, তারপর দেখবেন ধ্রুবর রিয়াকশন কেমন। সে যা শুনেছে সেই হিসেবে ধ্রুবর আচরণ ওই মেয়ের প্রতি কিছুটা আলাদা। মনের কোথাও আশা পুষেছেন সৌরভ। সৌরভ কিছুটা ভ্রু কুঁচকে ধ্রুবকে লক্ষ্য করেন। ধ্রুব আনমনে খাচ্ছে। সৌরভ এক পর্যায়ে বলে ওঠেন, মেয়েটার নাম কি একটু বলো? তোমার জন্য এক মেয়ের চরিত্র নিয়ে গুজব রটে গেল, ব্যাপারটা তো সামলাতে হবে আমার, নাকি? ধ্রুব সময় নিল না, বলল, আমি ওকে লক্ষ্য করিনি। আই ডোন্ট নো হার ফেস এক্স্যাক্টলি। সৌরভ হতাশ শ্বাস ফেললেন। কি আর বলবেন তিনি? যা বলার, যা এগিয়ে নিয়ে যাওয়ার, ছেলে এক কথাতেই সবকিছুর ইতি টেনেছে। ধ্রুব খেতে খেতে বলল, যে কাজের জন্য এনেছো বলে ফেলো। এসব ফাউল কথা বলে সময়টা নষ্ট করো না। ধ্রুবর কাট কাট গলার। সৌরভ এবার সরাসরি চলে গেলেন অন্য কথায়। বললেন, মহাখালীর দিকে আজ একবার যেতে হচ্ছে তোমার। ওদিকে পোপাইন ফ্যাক্টরিতে কিছু ঝামেলা করেছে, মিটমাট করে আসো। ছবি নাম পাঠিয়ে দিও। ধ্রুব চাচ্ছিল হেসে প্লেটেই হাত ধুয়ে উঠে গেল। ধ্রুব চলে যেতে সৌরভ ছেলের যাওয়ার দিকে মলিন চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ছোট করে শ্বাস ফেলে বলেন, আমি হয়তো তোমাকে কখনোই বুঝাতে পারবো না ধ্রুব, আমাদের বাবা ছেলের সম্পর্কটা শুধু দেওয়া নেওয়া কখনোই ছিল না। ওসব তোমার মনের ভুল, রাগ, এর বেশি আর কিছুই না। আকাশটা হঠাৎ করেই ভীষণ কালো হচ্ছে। বোধহয় বৃষ্টি পড়বে আজ এক্ষুনি। ধ্রুব এই আসন্ন বৃষ্টির পরোয়া করল না, বাইক নিয়ে বেরিয়ে পড়ল। দুপুরে ঘুমোতে চেয়েছিল, অথচ বাবার প্রতি অজানা বৃষ্টির রাগ মাথায় চেপে থাকার দরুন সেই ভাত ঘুমও নেওয়া হলো না। মাথায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে এসেছে বাড়ি ছেড়ে। রাগটা আপাতত তুঙ্গে। এই তাই আজ শুধু মিটমাট করবে না, বরং পিটিয়ে আসবে কাউকে। সেই চিন্তা নিয়েই ফুসতে ফুসতে বেরিয়ে এসেছে ধ্রুব ইয়ামি। মহাখালীতে সৌরভের চা পাতার ফ্যাক্টরি আছে, সাইড ব্যবসা যেটা। সৌরভ চেয়েছেন কখনো পদ চলে গেলে এসব ফ্যাক্টরির ব্যবসা নিয়েই চলে যাবেন বাকিটা জীবন। তাই আজকাল বেশি সময় দেওয়া হচ্ছে এইসবে। ফ্যাক্টরিতে এইসব ঝামেলা রোজ লাগে। ধ্রুব সবসময় মিটিয়ে দিয়ে আসে সব। বলা যায় সৌরভ ইয়ামিনের ডান হাত তার ছেলে ধ্রুব ইয়ামিন। ফ্যাক্টরির সামনে ইট দিয়ে কতগুলো বসার জায়গা করে কিছু তরুণ ছেলে পেলে বসে আছে। সবাই বসে রাস্তায় কাঠ খেলছে। ধ্রুব বাইকে বসেই ওদেরকে তীক্ষ্ণ চোখে দেখলো। পেছন থেকে সুমন বলে উঠল, আঙ্কেলের পাঠানো ছবিটা ওদের সঙ্গে মিলেছে ভাই। বাইক থেকে নামো। ধ্রুব বাইকের ইঞ্জিন বন্ধ করতে করতে বলল। সুমন নেমে দাঁড়ালো। ধ্রুব বাইকের ছবি প্যান্টের পকেটে ঢোকাতে ঢোকাতে এগিয়ে
যাচ্ছে ওদের দিকে। বড় বড় পা ফেলে ওদের সামনে গিয়ে দাঁড়ালো ধ্রুব। ওরা তেমন একটা পাত্তা দিল না ওকে। নিজেদের মতো করে কার্ড খেলতে ব্যস্ত সবাই, অথচ ওদের কপালে যে শনি নাচছে সেটা তো ওরা জানেই না। ধ্রুব কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর আচমকাই সোজা জুতো দিয়ে পিষে ধরো রাস্তায় পড়ে থাকা কার্ডগুলো। কোন মাদার রে? একটা ছেলে ধ্রুবর জুতোয় খুশি দিয়ে মাথা তুলে উপরে তাকালো। ধ্রুব নিজস্ব ভঙ্গিতে ভ্রু নাড়িয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ওরা ধ্রুবকে চেনে সৌরভ ইয়ামিনের উশৃঙ্খল ছেড়ে। আজ অব্দি সৌরভ ইয়ামিনের টিকিটাও কেউ নাড়াতে পারেনি। তার পেছনে সবচেয়ে বড় হাত তার ছেলে ধ্রুব ইয়ামিন। সবকিছুই জেনে বুঝে সৌরভ ইয়ামিনের বিরুদ্ধে ওরা মাঠে নেমেছে। এর পেছনে ইন্ধন যোগাচ্ছে বিপক্ষ দলের একজন। উদ্দেশ্য কোনো একটা হাঙ্গামায় সৌরভ ইয়ামিনের নামটা জড়িয়ে তার পদ হাতিয়ে নেওয়া। ওরা ধ্রুবকে দেখে দ্রুত তেজ দেখিয়ে উঠে দাঁড়িয়ে গেল। সবাই তীক্ষ্ণ চোখে ধ্রুবকে তাড়িয়ে তাড়িয়ে দেখছে। ধ্রুব মাথাটা হালকা কাত করে সবাইকে একবার দেখে নিল, তারপর হঠাৎ এগিয়ে গিয়ে সোজা ঘুষি দিয়ে বসল সামনে থাকা ছেলেকে। নাম রাজু। ছেলেটা নাকে হাত চেপে মৃদু আর্তনাদ করে ছিটকে সরে গেল দ্রুকদম। ধ্রুব ছড়তে দিল না, বরং কলার চেপে ওকে নিজের সামনে এনে আবারও দাঁড় করালো। তারপর সোজা নাক বরাবর আরেকটা এক ঘুষি। বাকি ছেলেরা আচমকা এমন আঘাত দেখে কিছুটা ভরকে গিয়েছে। ওরা ফ্যালফেল করে রাগান্বিত ধ্রুবকে দেখছে। তবে ওদের নেতা শাহিন ধ্রুবকে তখনও ভালো করে চেনে না। ও ধ্রুবর এমন কাজে রেগে মেগে এগিয়ে সেই ধ্রুবর কলার ধরে চেঁচিয়ে উঠল, ওই শালার ফুত রাজুর কলার দোষস কেন? ওই শোরের বাপের চামচা সাজস? ধ্রুব কোনা চোখে ভ্রু বাঁকিয়ে শাহিনের কলার ধরা হাতটার দিকে একবার তাকালো, তারপর ধীরে ভাবে তাকালো ওর দিকে। চোখ ভয়ঙ্কর লাল হয়ে গেছে ওর। অত্যধিক শান্ত স্বরে বলল, কলারটা ছাড়ো। শাহিন ছাড়ে না, বরং ভাব দেখিয়ে হাতের মুঠোয় আরো শক্ত করে পিষে ধরে ধ্রুবর এলোমেলো স্ত্রীবিহীন শার্টের কলার। চেঁচিয়ে বলল, ওই দর্শি কি ফালাবি ফালাত দেখছি। ওই ছেলে তখনও জানে না আগত ঝড় সম্বন্ধে। ধ্রুব ইয়ামিন যে তার এক থাবায় চারপাশে সবকিছু লন্ডভন্ড করে ফেলে, ওর জন্যে ছোট একটা শাহিনকে সামলানো তুরির ব্যাপার। শাহিন তখনও রক্তচোষার ন্যায় ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব এবার মৃদু হাসল, মিষ্টি একটা হাসি দিয়ে হঠাৎই রাজুর কলার ধরে রাখা অবস্থাতেই পা দিয়ে লাথি দিয়ে বসল শাহিনের একদম মেইন পয়েন্টে। তাৎক্ষণিক কুকড়ে উঠে ছিটকে গেল দু কদম। দু হাতে চেপে ধরল ব্যথাতুর জায়গা। ধ্রুব চিৎকার করে উঠল, তোর কলিজা কত বড় রে শুয়োরের বাচ্চা! আমার ধ্রুবর কলার চাপস আজকে তোরে। রাগে অন্ধ ধ্রুব ওর সামনে থাকা ছেলের মাথাটা টেনে নিয়ে ব্যথায় নীল হয়ে যাওয়া শাহিনের মাথায় ধাক্কা খাইয়ে বাড়ি দিল। দুটোর মাথায় একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ায় দুজনের ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। চিৎকার চেঁচামেচিতে মুহূর্তেই লোক জড়ো হয়ে গেল জায়গাটায়। সবাই অবাক চোখে দেখছে মন্ত্রীর ছেলের বখাটেপনা লড়াই। ধ্রুব পাগলের মতো লাথি দিচ্ছে ওদের গায়ে। একজন তো ধ্রুবর এমন মারামারি দেখে বলেই উঠেছে, কবে যে এইসব নেতাদের থাইকা মুক্তি মিলবো আমাদের দেশের? দেশটারে খাইয়া ছাড়লো এগুলা। অদিতি ওই দিকটায় যাচ্ছিল। ওর টিউশনি আছে আজ। ভীষণ জ্বর ওর গায়ে, তবু আজ পড়াতে বেরিয়েছে, না হলে একদিনের স্যালারি কাটা যাবে। অদিতি অবশ্য বলেও ছিল স্টুডেন্টের মাকে ওর অসুস্থতার কথা, কিন্তু তিনি খুব একটা সহানুভূতি না দেখিয়ে দোনমোনা করতে লাগলেন। তাই না চাইতেও অদিতি বেরিয়েছে এই অসুস্থ শরীরেই। আসার পথে রাস্তায় ধ্রুবকে কাউকে মারতে দেখে ও দাঁড়িয়ে গেল সেখানে। কি জন্যে অদিতি জানে না, কিন্তু দাঁড়ালো সেটা বুঝতে পারছে। পাশ থেকে মুরব্বীদের এই কথা শুনে অদিতি তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব রাগে কাঁপছে। কাঁপতে কাঁপতে এবার পাশ থেকে স্টিক তুলে মারতে শুরু করেছে কয়েকটাকে। সুমন বারবার আটকানোর চেষ্টা করছে, ধ্রুবকে পারছে না। অতটুকু সুমন কি পারে আদৌ খ্যাপা ধ্রুবর সঙ্গে? সুমনকে ঠেলে দিয়ে ছিটকে ফেলে দিয়েছে ধ্রুব। তাই আপাতত সুমন একপাশে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে রয়েছে। অদিতি দেখছে তখনও কেমন পাষণ্ডের মতো মারছে ওই লোক। গায়ের লোম সোজা হয়ে গেল অদিতির এসব দেখে। গ্রামে মারামারি লাগলে কখনো অদিতি সরাসরি দেখেনি। দ্রুত ওর মা ওকে ঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে রেখে দিয়েছে, কিন্তু আজ যা দেখছে ও সেসব জীবনের প্রথম দেখছে। অদিতি চোখ মুখ খুলছে, আতঙ্কে ভয় ভয় দেখছে থাকতে খ্যাপাটে ধ্রুবকে দেখতে দেখতে সুমনের হঠাৎ চোখ গেল একটু দূরে তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকা অদিতির দিকে। চোখগুলো দুর্বলতায় ভেঙে আসছে যার।
অসুস্থ লাগছে ওকে। অদিতি দেখে সুমন ওর দিকেই চেয়ে আছে। অদিতি দ্রুত চোখ ফিরিয়ে নিল। সুমন এগিয়ে গিয়ে ধ্রুবর হাত টেনে ধরল। ধ্রুব তাকালো সুমন মিনমিন করে বলল, ধ্রুব ভাই ভাবি দেখছে। ধ্রুব রক্তলাল চোখে আশেপাশে তাকালো। ওই যে ওই মেয়ে দাঁড়িয়ে আতঙ্কিত মুখটা বানিয়ে ধ্রুবকেই দেখছে। অথচ যেই না ধ্রুবর চোখে চোখ পড়ল অদিতি, অমনি অদিতি আটকে উঠে দ্রুত পেছনে ফিরে পা চালিয়ে পালাতে লাগলো। ধ্রুব দেখলো বেরুনি দূরে মেয়েটা পালিয়ে যাচ্ছে ওদিক থেকে। ধ্রুবর থেকে পালাচ্ছে। হা! ধ্রুব আবার সুমনের দিকে তাকালো। সুমন ধ্রুবর ওই তাকানো দেখে ভরকে গেল এক প্রকার। সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙুল চাপলো। ধ্রুব দাঁত খিচিয়ে বলল, সুমন, ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার অ্যাবাউট হার? সুমন আর চোখে অদিতি দাঁড়িয়ে থাকা জায়গার দিকে তাকালো। অদিতি নেই। অদিতি তখন চোখ মুখ কুচকে দ্রুত ব্যাগ হাতে জায়গা থেকে পালিয়েছে। ধ্রুব সুমনের থেকে মুখটা সরিয়ে অগ্নি শ্বাস ফেলে সামনে তাকালো। ছেলেটার নাকে শেষবারের মতো ঘুষি বসাতেই ওই ছেলে ধ্রুবর পা ধরে বসে পড়ল। কাতরাতে কাতরাতে বলতে লাগলো, ভাই আর এই ভুল হইব না, আমার আম্মার কসম, ছাইড়া দেন ভাই, দোহাই আপনার। ধ্রুব পা নাড়িয়ে ওকে সরাতে চেষ্টা করলো, পারল না। একটু পর ধ্রুব জোরে শ্বাস টেনে পা ধরে বসে থাকা ছেলেটার দিকে চেয়ে কণ্ঠে আগুন ঝেড়ে বলল, নেক্সট টাইম মনে রাখবি, ধ্রুব, ইয়ামিন অ্যান্ড ওর বাপ দুটোই এই ঢাকা শহরের কোনো ত্রাস। একটার সঙ্গে লাগতে যাবি, অপরটা তোর হাড় হাড্ডি এমন জায়গায় ফেলবে যে কুত্তায়ও মুখ দেবে না। ধ্রুব কথাটা বলেই ছেলেটাকে লাথি দিয়ে চলে গেল বাইকের দিকে। পেছন পেছন সুমন দৌড়ে এগিয়ে আসছে। বৃষ্টির মধ্যে বাইকটা বেশিক্ষণ চালাতে পারেনি ধ্রুব। সুমন টেনে নামিয়ে দিয়েছে ওকে, না হলে ধ্রুব ছুঁয়েছে বেশি। অসুখ বিসুখ লেগেই থাকে, সামান্য বৃষ্টিও সহ্য হয় না। ওর বাবাও একই রকম। দুজনের জিন একই জায়গায় এসে থমকে যায়। কিন্তু ধ্রুব নিজের শরীরের পরোয়া কখনোই করে না, তবে সুমন তো করে। ও তাই বড্ড বুঝিয়ে সুঝিয়ে বাইক থেকে নামালো ধ্রুবকে। একটা ছাউনিতে দুটো দাঁড়িয়েছে, বাইকটা পাশেই রাখা। ধ্রুব ছাউনির নিচে দাঁড়িয়ে সিগারেট ধরালো। সুমন পাশ থেকে কিছুটা ভয় ভয় নিয়ে বলল, ভাই আজকে বিকালের মধ্যে অলরেডি 7টা হয়ে গেছে, একবার থামো প্লিজ। ধ্রুব সিগারেট মুখে নিয়ে হাসল। আবার ওই বৃষ্টি ভাবলেশীন হাসি। সুমন ওই হাসি দেখে গুটিয়ে গেল। ধ্রুব সিগারেটের ধোয়া মাথা উঁচু করে উপরের দিকে ছেড়ে দিল। তারপর বলল, তোর সমস্যা হলে তুই চলে যা, বিরক্ত করবি না আমাকে। সুমন আর কথা বাড়ালো না। ও ধ্রুবকে এই অবস্থায় এখানে রেখে কিছুতেই যাবে না, এটা ধ্রুব নিজেও জানে। তাই সুমন চুপচাপ দেখতে লাগলো ধ্রুবকে, ধ্রুবর হাতের আঙুলের ফাঁকে পড়ে থাকা সিগারেটটাকে। আচমকা এক পশলা বৃষ্টির মতোই কোথা থেকে দৌড়ে অদিতি এদিকেই আসছে। সুমনের সবার আগে দেখলো অদিতিকে। অদিতি মাথায় ব্যাগ দিয়ে নিজের মাথাটা ঢেকে দৌড়াচ্ছে ছাউনির দিকে। সুমন অস্ফুট স্বরে বলল, ভাই ভাবি। ধ্রুব হেলায় তাকালো সামনে। অদিতি দৌড়াচ্ছে, ওর পা দুটো বৃষ্টির পানি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। মসৃণ পায়ের আঘাতে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি ছলকে উঠছে। ভিজে যাচ্ছে অদিতির মসৃণ পা কাদা মাখা জলে। এত বৃষ্টির মধ্যেই পায়জামা একটু তুলে দৌড়াচ্ছে, তারপরও পায়জামার নিচে কাদা লেগে গেছে। ধ্রুব দিগার সিগারেট খেতে খেতে দেখছে সব। অদিতি দৌড়ে এসে ছাউনির নিচে ততক্ষণে দাঁড়িয়েছে। ধ্রুব ওর পাশে দাঁড়ানো। অদিতি তখনও ধ্রুবকে খেয়াল করেনি। অদিতি মাথার উপর থেকে ব্যাগ নামিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গায়ের জামা থেকে পানি ঝাড়ার চেষ্টা করছে। ততক্ষণে ধ্রুব চোখ সরিয়ে নিয়েছে অদিতির থেকে। ও নিজের মতো করেই আর মনেই সিগারেট খাচ্ছে। জামা ঝাড়তে ঝাড়তেই হঠাৎ অদিতির চোখ গেল পাশে। ধ্রুব দাঁড়িয়ে, ধ্রুব ইয়ামিন ওর পাশেই নিজের মতো করেই সিগারেট খাচ্ছে, আশপাশ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। অদিতির আটকে উঠল, ওর চোখে ভাসছে আজকের দুপুরের ঘটনা। কিভাবে নরপিশাচের মতো পিটিয়েছে ওসব ছেলেদের। অদিতি ঠকে রে। ব্যাগটা নিজের সঙ্গে আরো ভালো করে চেপে ধরে একটু সরে দাঁড়ালো পাশে। দুবো সিগারেট খেতে খেতেই ফিক করে হাসল, যাকে বলে তার ছিলের হাসি। হয়তো ও লক্ষ্য করেছে অদিতি ওকে ভয় পাচ্ছে, গুটিয়ে নিচ্ছে নিজেকে ওর থেকে। ধ্রুব কিছুই বলল না, শুধু একটু হেসে আবারও আগের মতো নির্বিঘ্নে সিগারেট ফুঁকতে লাগলো। সুমন পাশ থেকে কথা বলার জন্য উসখুস করছিল। অনুজেকে দমাতে না পেরে বলেই বসলো শেষমেশ, ভাবি এই বৃষ্টির মধ্যে কোথায় গেছিলেন? আবারও ভাবি?
অদিতির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ও চোরা চোখে ধ্রুবর দিকে তাকালো। হয়তো আশা করেছিল ধ্রুব মানা করবে, কিন্তু ধ্রুব তেমন কিছুই করল না। ও তখনও উদাসীন। সুমন অদিতির এমন অস্বস্তিকর তাকানো দেখে নিজেই বুঝে নিল ও দ্রুত নিজেকে শুধরে বলল, সরি নোট ভাবি, অনলি অদিতি। এখন বলেন কোথায় ছিলেন এই বৃষ্টিতে? অদিতি জড়সড়ভাবে দাঁড়িয়ে ছোট করে বলল, টিউশনি করাতে গিয়েছিলাম। সুমন অবাক হলো, বলল, এত বৃষ্টিতে? অদিতি উত্তর দিল না। মলিন হেসে চুপ করে দাঁড়িয়ে রইল। ধ্রুব এসব শুনছে না ও এসবে নেই। আচমকা আকাশ চিরে আলো দেখা গেল। অদিতি চমকে আকাশের দিকে তাকালো। তারপর আচমকা এক ভয়াবহ আকাশের গর্জন। অদিতি চেঁচিয়ে উঠে ছাউনির পিলার চেপে ধরল। সুমনও কিছুটা ভয় পেয়েছে। ও অদিতির দিকে তাকালো। মেয়েটার চোখ মুখের রং বদলে গেছে। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে আকাশের দিকে তাকাচ্ছে ফাঁকে ফাঁকে। আকাশের গর্জনে ফোবিয়া আছে অদিতির। পাশ থেকে সুমন ধ্রুবর কানের কাছে উঁচু হয়ে এসে বিড়বিড় করল, ভাই ভাবি মনে হয় বৃষ্টি ভালোবাসে না, রোমান্সের কথাই আপনার আরো 1 নম্বর কাটা। ধ্রুব এসব ফালতু কথা শুনে ভ্রু কুচকে সুমনের দিকে তাকালো। সুমন সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙুল চেপে আবারও সোজা হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর বাঁচালো সুমন আবারও কথা তুলে অদিতিকে জিজ্ঞেস করলো, আপনার বৃষ্টি ভালো লাগে না অদিতি? অদিতির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও আনমনে আকাশের দিকে তাকালো। আকাশে তখনও ঝড়ো বৃষ্টি ঝুমঝুমিয়ে রাস্তায় পড়ছে বৃষ্টির ফোঁটা। ভীষণ সুন্দর ছন্দ তুলছে। অদিতি আনমনে শেষ দেখতে দেখতে বলে উঠল, বৃষ্টি আমার জীবন থেকে অনেক কিছু কেড়েছে। বাকি কথা শেষ করতে পারে না অদিতি। তার পূর্বেই ধ্রুব সিগারেট মেঝেতে ফেলে এই বৃষ্টির মধ্যে ছাউনি থেকে বেরিয়ে গেল। সুমন হতবাক। ও দৌড়ে গেল ধ্রুবর দিকে। ধ্রুব বাইক চালু করছে। ইতিমধ্যেই দুজন ভিজে একাকার। সুমন বৃষ্টিতে ভিজছে, বলল, ভাই বৃষ্টিটা থামুক, আরো একটু থাকি, আর তুমি অসুস্থ হয়ে যায়। ধ্রুব তাকালো। ভ্রু কুচকে চাপা স্বরে বলল, তুই গেলে যা, না গেলে মুড়ি খা, আমারে টানবি না এসবে। ধ্রুব কথাটা বলে বাইকের ইঞ্জিন চালু করলো। সুমন আর কি করবে? না চাইতো এই বৃষ্টি বাদলের দিনে ধ্রুবর বাইকে চড়ে বসল। অদিতি দেখছে ধ্রুব চলে যাচ্ছে। সম্পূর্ণ কাক ভেজা, মাথার চুল লেপড়ে গেছে কপালে। ঝড়ো বাতাসে ধ্রুব ইয়ামিনের গলা ঝোলানো স্টার লকেটের চেন ক্রমাগত দুলছে। সকালটা কোনো রকম মুখে রুটি গুজে অদিতি বেরিয়ে এসেছে হোস্টেল থেকে। আজ সিটে আসে একটা। সারা রাত জ্বরের ঘরে তেমন একটা পড়তে পারেনি। যেটুকু পড়েছে সেটুকুই মস্তিষ্কে নিয়েই বেরিয়েছে। অদিতির চোখ মুখে ক্লান্তি দুর্বলতায় রীতিমতো ভেঙে আসছে। মাথাটাও ঘোরাচ্ছে ক্রমশ। ও হেঁটেই যাচ্ছে প্রতিদিন অনেকটা পথ। আজও হাঁটছে। মলিন চোখ মুখে চেয়ে আছে রাজ্যের অসুস্থতা। হঠাৎ কল এলো অদিতির ফোনে। বাটন ফোনটা ব্যাগ থেকে বের করে দেখে ও পাশে মা। অদিতি হাঁটতে হাঁটতে কলটা রিসিভ করলো, সালাম করলো। ও পাশে ফাহিমা বলে, ও মা, ভালো আছিস তুই? জ্বরটা কমেছে তোর? অদিতি দুর্বল গলায় হাসল। মায়ের এমন আহ্লাদি গলা শুনে গলে পড়ে গেল একদম। উত্তর দিল, আগের চেয়ে একটু ভালো আছি মা। মিথ্যে কথা। এই যে অদিতি মাথা ঘুরছে, এক্ষুনি যেন লুটিয়ে পড়বে। তবুও কি হাসি মুখে মিথ্যে বলে যাচ্ছে গতকাল থেকে ফাহিমাকে? ওপাশ থেকে ফাহিমার চিন্তা তাতেও কমে না। তিনি কিছুটা চিন্তিত গলায় বললেন, তোর গলা তো শুকনো লাগছে রে, আর এত আওয়াজ? কোথায় তুই? আমি রাস্তায় মা, ভার্সিটিতে যাচ্ছি। অদিতি হাঁটছে ফুটপাথ ধরে। এত জ্বরেও ভার্সিটি যাওয়া লাগে? ফাহিমার কপাল কুঁচকে গেল চিন্তায়। অদিতি বলল, টেস্ট আছে মা, যাওয়াটা দরকার। কিন্তু ওপাশে ফাহিমা আর কিছু বলতে না দিয়েই তোফাজ্জল ফোন কেড়ে নিলে। অদিতি সেটা বুঝতে পেরে তাড়াহুড়ো করে সালাম করলো। তোফাজ্জল জিজ্ঞেস করলো, জ্বর যেহেতু কমেনি, তাহলে এত পড়াশোনা নিয়ে আদিখাতা কেন দেখাচ্ছ? হোস্টেলে শুয়ে থাকবে, তা না করে এখন রাস্তার জ্বর নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে, তাই না? অদিতি কি বলবে? তোফাজ্জল ঘুরে ফিরে পুরো ব্যাপারটা অন্যদিকে টেনে নিচ্ছেন। অদিতি নিচু গলায় বলল, টেস্ট দেওয়াটা দরকার আব্বা। তোফাজ্জল হাসেন, তাচ্ছিল্য করে বললেন, ওসব বুঝি আমি যা বলে দিয়েছি মনে আছে তো? ভার্সিটিতে পড়াশোনা যেন করো, মেহাপনা জড়িয়ে যেন আবার। বাপের মুখটা তো এখন উঁচু আছে, সেটা আবার চুনকালি দিয়ে বসো না যেন। ঢাকার পোলাপান ভালো না, ভেবে চিন্তে থেকো। আবারও একই কথা, একই খোঁচা। অদিতি ছোট করে শ্বাস ফেলে উত্তর দিল,
ঠিক আছে, জড়াবো না, আপনি থাকুন প্লিজ। মেয়েটা অসুস্থ গো, এখনই এসব কি বলো? ফোনটা আমাকে দাও। ওপাশ ফাহিমা মেয়ের অস্বস্তির কথা ভেবে ফোন কেড়ে নিলেন তোফাজ্জলের থেকে। ফাহিমা আরও কিছুক্ষণ অদিতির সঙ্গে কথা বলে তারপর কল কাটলেন। অদিতি ফোনটা কেটে আবার ব্যাগে রাখলো। আকাশের দিকে একবার চেয়ে তাচ্ছিল্যে ভরা হাসল। আকাশটা যেন আজও বিদ্রুপ করছে অদিতিকে, আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে, তোর জীবনে আমি একমাত্র শত্রু নই, আরও আছে, আরও আসবে, সবই তো শুরু। অদিতির মাথাটা নামালো, পরপর আবারও পা চালালো ভার্সিটির দিকে। অদিতি কোন রকমের পরীক্ষা দিতে বসল। পরীক্ষা দেওয়া শেষ করে বেরিয়ে সেই দেখে বাইরে সবাই একজোট হয়ে হাসাহাসি করছে। অদিতি কিছুটা এগিয়ে গিয়ে আবার কি মনে করে দাঁড়িয়ে রইল। তানিয়া নামের মেয়ে হেসে হেসে হাতে থাকা চিরকুট দেখিয়ে বলল, দেখ, লাভ লেটার। ভিতরে কি লেখা জানিস? বাকিরা উৎসুক চোখে তাকালো। অদিতি দেখছে সবাইকে। হুমা বলল, কি লেখা রে? তানিয়া ফিস ফিস করে ওদের কিছু বলল। ওর কথা শুনে বাকিরা অবাক হয়ে তানিয়ার দিকে তাকালো। পরপর অট্ট হাসিতেই একে অপরের গায়ে লুটিয়ে পড়ল। অদিতি ওদের দেখলো ছেলে মেয়ে কি অবলীলায় মিশছে, অথচ অদিতি ছেলে দেখলে আটকে উঠে 10 হাত দূরে সরে যায়। অদিতি ছোট করে শ্বাস ফেলে চলে এলো সেখান থেকে। ওর আপাতত কোনো ফ্রেন্ড নেই। কদিন হয়েছে এসেছে এখানে, তেমন একটা বন্ধু পাতানো হয়নি কারোর সঙ্গে। টুকটাক কথা টথা হয়েছে মেয়ে ব্যাচমেটের সঙ্গে। কেউ যে যে বন্ধুত্ব করতে এগিয়ে এলে 2 দিন পর নিজেরাই চলে যায় অদিতির সীমারেখার মস্ত বড় লাইন দেখে। অদিতি হাসে, একাকী লাইফ ও এর আগেও কাটিয়েছে। তবে এখানে এসে সবার এত বন্ধু বান্ধব দেখে ওরও ইচ্ছে হয় কারোর সঙ্গে সবকিছু শেয়ার করতে, কিন্তু কেউ এগিয়ে আসে না অদিতির সঙ্গে বন্ধুত্ব করতে। অদিতিও জড়তায় এগিয়ে যায় না। এভাবেই চলছে। অদিতি এখন হোস্টেলে যাবে আবার। শরীর ভালো লাগছে না, আবারও চারপাশ বারবার অন্ধকার হয়ে যাচ্ছে। জ্বরটা আবার বোধহয় ফিরছে। অদিতি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছেটালো। আয়না যখন নিজের দুর্বল ভেজা মুখটা দেখলো, ও যেন দেখলো ওর পেছনে ধ্রুব দাঁড়িয়ে, হাতে টিস্যু, ঠোঁটের ফাঁকে সিগারেট। অদিতি চমকে উঠে পেছনে তাকালো। কেউ নেই, ভ্রম ছিল ওটা অদিতির। অদিতি ঢোক গিল, চোখে মুখে আবারও কয়েক ঝাপটা পানি দিয়ে ওনার কোনা দিয়ে মুখটা মুছে ভেজা চুলে ক্লাচার বেঁধে নিল আবারও। তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। ধ্রুব সবে প্রফেসরের রুম থেকে বেরিয়ে এসেছে, হাতে একটা অভিযোগনামা, যা আজ ধ্রুবকে ডেকে নিয়ে ওর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। ভার্সিটির রুলস রেগুলেশন ভঙ্গ করার জন্য ধ্রুবকে বাবাকেও কল করা হয়েছে। ধ্রুব তখন হেসেছে খুব। প্রফেসররা ধ্রুবর হাসি দেখে যার পর নাই বিরক্ত হয়ে কল কেটে ধ্রুবকে কটা কথা শুনিয়ে আবারও ছেড়ে দিয়েছেন। কি লাভ এই ছেলেকে কিছু বলে? সেই একই ঘাটতেরা সারা জীবন থেকে যাবে। ওর বাপও একইভাবে দোষী। ছেলের ভুল অশৃঙ্খলতা দেখা অদেখা করে যান সব সময়। পুরো ডিপার্টমেন্ট ধ্রুবর উপর বিরক্ত, একই সাথে বিরক্ত ওর বাবার প্রতিও। কিন্তু কি করবে, বহিষ্কারও করতে পারেন না, তাদের সেই সাহস নেই, তাই সহ্য করা লাগে। ধ্রুব সোজা হেঁটে ওদের বটগাছের নিচে আড্ডাখানায় আসতেই বৈমন, রাজন, সুমন নামের এই 3 ইডিয়টসের দলকে ঘিরে ধরল। ধ্রুব গিয়ে বটগাছের নিচে বসলো। রাজন এগিয়ে এসে বলল, শুধু শুধু ভাইকে বারবার ডাকাই নিয়ে যায় ওই প্রফেসরগুলা, বেহুদা খাটনি। ভাই আজ আপনারে কি ডোজ দিল? ধ্রুব তখন কোকা কলার ক্যান মুখে নিয়ে গিলছে। ও অন্যদিকে চেয়ে হাতের অভিযোগনামা বাড়িয়ে দিল রাজনের দিকে। রাজন অভিযোগনামা লুফে নিয়ে পড়া শুরু করলো। সুমনও সাথে আছে। ইমন এগিয়ে গিয়ে ধ্রুবর পাশে বসল। উদাসীন ধ্রুবকে কিছুক্ষণ দেখে তারপর আচমকা বলে উঠল, ধ্রুব, তুই কি জানিস তুই নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু? ধ্রুব আবারও বিশ্রী হাসল। গা ছেড়া ভাবে বলল, জানি, এখন কি করব, নাচবো? ইমন হতাশ হলো ভীষণ। ও তবুও হাল ছাড়লো না, চেষ্টা করলো ধ্রুবকে বোঝানো। ধ্রুবর কাঁধে হাত রাখলো, বলল, তুই চাইলেই একবার নিজের লাইফকে গুছিয়ে নিতে পারিস, কিন্তু তুই নিজেও জানিস তুই অনেক ব্রিলিয়ান্ট ছেলে, কিন্তু সব মারামারি ঝামেলাতে জড়িয়ে নিজের সব ট্যালেন্ট জলে ফেলছিস কেন বলতো? মজা লাগে তাই। ধ্রুব আবারও হাসে। ইমন দীর্ঘশ্বাস ফেলে। এই ধ্রুব জীবনেও শুধরাবে না। ইমন আরো কিছু বলবে, তার আগে হঠাৎ পাশ থেকে সুমন বলে ওঠে, ভাই ওই দেখো ভাবি যাচ্ছে। সুমনের চেঁচানোতে সবাই সামনে তাকালো। হেলায় পড়ে ধ্রুবও তাকালো। যেন সুমনের ভাবি হওয়ার অধিকার একমাত্র ওই নির্দিষ্ট মেয়েটারই। মেয়েটার নাম অবশ্যই অদিতি হতে হবে। ধ্রুব তাকালো, অদিতি যাচ্ছে।
পা ফেলছে এলোমেলো, যেন এক্ষুনি পড়ে যাবে। মাথার সামনের বেবি চুলগুলো ভিজে চুপচুপে হয়ে আছে। চাদর দিয়ে পেট অব্দি শরীর ঢাকা, যেন ভীষণ ঠান্ডা আজ। অথচ আজ তাপমাত্রা 42 ডিগ্রি। এত গরমেও গায়ে একটা বিশাল ভারী চাদর জড়ানো। চোখে মুখে ভীষণ দুর্বলতা। অসুস্থ নাকি ও? ধ্রুব ভুল কুচকে ফেলল তাৎক্ষণিক। অসুস্থ? কি অসুখ হয়েছে ওর? হঠাৎ নিজের এমন চিন্তায় নিজেই ভীষণ বিরক্ত হয়ে গেল ধ্রুব। মুখ দিয়ে নিজের জন্য একটা বিশ্রী গালি বের হয়ে এলো ধ্রুবর। অসুস্থ হওয়া কোনো বড় কিছু না। মানুষ মাত্রই অসুস্থ হয়, এটা স্বাভাবিক। সবকিছুই স্বাভাবিক নিয়মেই ঘটছে। ধ্রুবর অযথা কাউকে নিয়ে মাথা ঘামানো উচিত না। কোনো ছাপোষা গ্রামের মেয়েকে নিয়ে তো নয়ই। ও চোখ সরিয়ে ফেলল অদিতির থেকে। দেখবে না আর ওই মেয়েকে। না হলে কালো জাদু করে ফেলবে ধ্রুবকে। বলা যায় না, আজকাল এইসবই হচ্ছে। এতক্ষণ ধ্রুবর মনে যা চলছে সেটাই পাশ থেকে রাজন বলে ফেলল। ভাই, ভাবি মনে হয় অসুখ। দেখো না চোখ মুখের বেহাল দশা। কিন্তু এই অসুখ নিয়ে ভার্সিটি কেন আসছেন? পড়াশোনা নিয়ে এত তেল কেন ভাই ওনার? কই, আপনার তো এত তেল কোনোদিনও দেখলাম না। ধ্রুব আবার তাকাতে চাইল অদিতির দিকে। আরেকবার দেখতে চাইল ওই গোলগাল নিষ্পাপ ভয় ভয় চেহারাটা। কিন্তু তাকালো না। নিজেই নিজেকে অপমান করো মনে মনে। মিস্ত্রি কয়েকটা গালি দিয়ে দমিয়ে ফেললো। কিন্তু আচমকা পাশ থেকে সুমন চেঁচিয়ে উঠল, ভাই, ভাবি কপাল চেপে দুলতেছে, পড়ে যাবে নাকি? ধ্রুব শূন্য। অথচ এবারেও তাকালো না। চুপ করে বসে ক্যান থেকে কোকা কোলা গিলছে। ওর মুখ ভর্তি কোক, কিন্তু গিলতে পারছে না। নিঃশ্বাস আটকে গেছে বোধ হচ্ছে। আরে আরে, ভাবি পড়ে গেছে তো। বলে সুমন আতকে দ্রুত উঠে দাঁড়িয়ে গেল। ধ্রুব সঙ্গে সঙ্গে এবার তাকালো। অদিতি রাস্তার মধ্যে পড়ে আছে মাথা ঘুরে। আশেপাশে তেমন একটা লোক না থাকায় অদিতিকে কেউ ধরতে পারেনি। কজন একটা মেয়েকে রাস্তায় পড়ে থাকতে দেখে এগিয়ে এসেছে। অদিতিকে ঘিরে রেখেছে কজন ছাত্রছাত্রী। ধ্রুব আচমকা দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকলো। ইমন পাশ থেকে ধ্রুবকে এত অশান্ত হতে দেখে কাঁধে হাত রাখতো আলতো করে। ধ্রুব এগোবে কি এগোবে না ভাবতে রাখলো। পরে ভাবলো, দরকার কি? আছেই তো মানুষ, ধরেছে ওকে। ওর সেখানে যাওয়ার কোনো দরকার নেই। দরকার ছাড়া ধ্রুব ইয়ামিন কি কোনো কাজ করে কখনো? ধ্রুব ইগো দেখিয়ে আবার বসে গেল নিজের জায়গায়। বসে আবারও কোকের ক্যান মুখে লাগালো। কোক খেতে খেতে তীক্ষ্ণ চোখে পরখ করতে লাগলো অদূরে অদিতিকে ঘিরে হতে থাকা দৃশ্য। পাশ থেকে হতভম্ব চোখে সুমন, রাজন, ইমন ধ্রুবকে দেখে যাচ্ছে। ইমন নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে বলেই ফেলল, তুই ওখানে যাবি না ধ্রুব? ধ্রুব উত্তর দিল না। ও তখনও ভ্রু কুচকে দেখা যাচ্ছে অদিতির চোখে মুখে একটা মেয়ে পানি ছোটাচ্ছে। ওদিকে কিছুটা শোরগোল লেগেছে। অদিতির জ্ঞান আসছে না। ওকে হাসপাতালে নিতে হবে। একটা ছেলে এগিয়ে গেল অদিতিকে পাজা করে তুলবে সেজন্য। এবার আর ধ্রুব নিজেকে দমিয়ে রাখতে পারে না। কোক ভর্তি ক্যানটা ছুঁড়ে ফেললো দূরে। বড় বড় পা ফেলে এগিয়ে গেল অদিতির দিকে, ওর কাছে। ধ্রুব আসছে দেখে ছেলেরা আপনা আপনি সরে গেল। সবাই ইতিমধ্যে ধ্রুব অদিতির গুজবকে সত্যি বলে জানে। ধ্রুবকে আসতে দেখে মেয়েরাও সরে দাঁড়ানো। ধ্রুব গিয়ে অদিতির পাশে হাঁটু গেড়ে বসলো। বুক থেকে চাদর সরে গেছে ওর। ধ্রুব সেটা লক্ষ্য করে আর চোখে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের লক্ষ্য করল। যে মেয়ে সম্পূর্ণ গা ঢেকে রাখে ঢিলে সালোয়ার কামিজে ওনা পরে শালীনভাবে, ওর এমন অবস্থা লোকে দেখছে ভেবেই কেন যেন ধ্রুবর রাগ হলো ভীষণ। ও কড়া চোখে আশেপাশের মানুষের দিকে না চেয়েই বলে উঠল, 5 মিনিট জায়গা খালি করো, এভরি সিঙ্গেল ওয়ান। সবাই ধ্রুবর শান্ত স্বরের কথা শুনেই সুরসুর করে চলে গেল মুহূর্তেই। ধ্রুবর পাশে ততক্ষণে এসে দাঁড়ালো ওর বন্ধুরা। ধ্রুব অদিতির চাদরের এক কোণা আঙ্গুলের ফাঁকে চেপে ধরল। ওর হাত কাঁপছে, শিভারিং হচ্ছে প্রচণ্ড। ধ্রুব অশৃঙ্খল হলেও আজ অব্দি মেয়ে স্পর্শ করেনি। ওর হাত বোধ হয় এই জন্যই কাঁপছে নাকি অন্য কারণে। ধ্রুব ওর কাঁপা হাতটা দেখল, ঢোক গিল, তারপর কাঁপা কাঁপা হাতেই অদিতির বুকে চাদর মেরে দিল। তারপর তাকালো অদিতির ফ্যাকাশে মুখটার দিকে। ইমন পাশ থেকে বলল, ওকে হাসপাতালে নিতে হবে ধ্রুব, দেখে মনে হচ্ছে অনেক দিন থেকে সিক। ধ্রুব তাকালো অদিতির দিকে। কি করবে ভেবে পাচ্ছে না। করে নিবে? কেন নিবে? ধ্রুব ইয়ামিনের হাত কেন ওকে ছোবে? কেন ছোবে? কোন অধিকারে? ধ্রুব ইয়ামিনকে কাউকে অধিকার নিয়ে ছোঁয়ার? ও তো নোংরা একটা কিট স্রেফ। এই পৃথিবীর বোঝা ও। ও কেন এই নিষ্পাপ মেয়েটাকে স্পর্শ করবে?
ওর নোংরা হাতের স্পর্শ কেন মলিন করবে কোনো মেয়েকে? ধ্রুব ভাবছে, মনের এই হীনমন্যতায় কিছুক্ষণ পূর্ণ ধ্রুব। ওর চোখে পড়ল অদিতির শ্বাস প্রশ্বাস কমে আসছে। ধ্রুব হঠাৎ নিজের মনের বিবাদের সঙ্গে অন্যায় করল, মনকে চমকে দিয়ে পাজা করে তুলে নিল অদিতিকে। পাশে দাঁড়িয়ে থাকা 3 ইডিয়েট ধ্রুবকে দেখছে হতভম্ব চোখে। ধ্রুব অদিতিকে পাজা করে তুলে নিয়ে শুধু এটুকু বলল, ইমন ওভার ডাক। ইমন সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করলো। ধ্রুব এগিয়ে যাচ্ছে, দু হাতে পাজা করে রেখেছে অদিতি হায়াতকে। ভার্সিটির রাস্তা ধরে এগোচ্ছে ও। সব ছাত্রছাত্রী বড় বড় চোখ করে ধ্রুবকে দেখছে। ধ্রুব ইয়ামিনের কোলে ওর গার্লফ্রেন্ড। ধ্রুব নির্বিকার এসবে। রাফ অ্যান্ড টাফ ধ্রুবকে এসব প্রেমিক রূপে দেখে কেউ কেউ ভিডিও করতে ফোন বের করতে ধ্রুব এবার ফ্রুকুচকারো। পরপর ভয়াবহ এক গর্জন ছেড়ে বলল, আজ একটা শালার ফোন হাতে উঠলে এখানে গেড়ে রাখবো শালাদের। মেয়ে ছেলে দেখবে নাই ধ্রুব। ধ্রুবর চিৎকারে কেঁপে উঠল সম্পূর্ণ জায়গাটা। সঙ্গে সঙ্গে সবাই ফোন রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। ধ্রুব অদিতিকে কোলে নিয়ে এগোচ্ছে বড় বড় পায়ে। এবার উবার ততক্ষণে এসে গেছে। ধ্রুব অদিতিকে পেছনের সিটে শুইয়ে দিলে ইমন বলল, তুই আয় ওর সঙ্গে, বাইকের চাবি দে, আমরা বাইকে আসছি। আবারও কি করবে ধ্রুব? যাবে ওকে নিয়ে? কেন যাবে? কোন অধিকারে? ধ্রুব এত ভালো মানুষই কেন করছে? ও তো খারাপ প্রাণী। ধ্রুব তাকালো, দেখলো গাড়িতে আতশোয়া অজ্ঞান অদিতিকে। তারপর আর নিজের মনকে কিছুই ভাবার সুযোগ দিল না। নিজেই নিজের হীনমন্য মনের সঙ্গে বেইমানি করে পকেট থেকে বাইকের চাবি বের করে ইমনের হাতে দিল। ইমন বাইকের চাবি হাতে নিয়ে চোখ টিপে বলল, অল দ্য বেস্ট। ধ্রুব উত্তরে নীরব থাকলো। ওর চোখ তখনও অদিতির চোখে মুখে ঘুরছে। 3 ইডিয়েট চলে গেল ধ্রুব অদিতিকে একা রেখে। অদিতি জেগে থাকলে এসব দেখলে হয়তো আতঙ্ক সেখানেই মূর্ছা যেত। ও একটা ছেলের কোলে চেপে এতদূর এসেছে ওরা একসঙ্গে গাড়িতে। ব্যাপারগুলোর ভুতুরে অনুভূতি দিত অদিতিকে, কিন্তু আপাতত ও এসব দেখছে না। অজ্ঞান অবস্থায় মেয়েটার আতঙ্কবিহীন চেহারাটা ভালো দেখাচ্ছে। ধ্রুব একবার অদিতির দিকে চেয়ে দেখল, পরপর আবার গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভিং সিটের পাশে উঠে বসল। উবার ড্রাইভারকে পাশের হাসপাতালের অ্যাড্রেস দিতেই গাড়ি স্টার্ট হলো। ধ্রুব ওর বাম হাত জানালার বাইরে হেলান দিয়ে হাতের আঙুল কপালে চেপেই চুপচাপ বসে রইল পুরোটা সময়। হাসপাতালের স্যাবলন মেডিসিনের ভ্যাপসা গন্ধ বরাবরই ধ্রুবর পছন্দ নয়। ও কখনোই জ্ঞানত হাসপাতালে আসে না। যখন আসে তখন হয় সে ড্রাগের ওভারডোজ সহ্য করতে পারে না, নতুবা অ্যাংজাইটি অ্যাটাকের কারণে। ধ্রুবর বাবা ছেলের এই দুটো ব্যাপারে সর্বদা তটস্থ থাকেন। অথচ নির্বোধ ছেলে বাবার এই চিন্তা দেখে ভাবে হয়তো সৌরভ ইয়ামিন স্বার্থের জন্যে ছেলের সুস্থতা নিয়ে এত ভাবে। বন্ধ কেবিনে চিকিৎসা চলছে অদিতির। ধ্রুব বাইরে এতক্ষণ ধরে বসেছিল। শেষ অবধি অতিষ্ঠ হয়ে সিগারেট ধরিয়েছিল একটা। নার্স এসে সেটা নেভাতে বলে গিয়েছে। আপাতত ও চুপচাপ চেয়ারে বসে আছে। ধ্রুবর ফোনটা পকেটে বাজছে অনেকক্ষণ ধরে। ধ্রুব সিগারেট পায়ের জুতো দিয়ে পিষে পকেট থেকে ফোন বের করল। স্ক্রিনে লেখা উঠেছে বায়োলজিক্যাল ফাদার। ধ্রুব নাম দেখে কেটে দিল কল। ফোনটা বন্ধ করে আবারও পকেটে ঢুকিয়ে দিল। সৌরভ ইয়ামিন এবার ইমনের ফোনে কল দিলেন। ইমন সৌরভের কল দেখে আলগোছে পাশ থেকে উঠে একটু দূরে গিয়ে কল রিসিভ করল। ও পাশে সৌরভ জিজ্ঞেস করলেন, ও কোথায়? ইমন এক নজর ধ্রুবকে দেখলো, তারপর ফিস ফিস করে উত্তর দিল, আঙ্কেল ধ্রুব আমাদের সাথে আছে, চিন্তা করবেন না, আমি ওকে বাসায় পৌঁছে দেব। ও হাসপাতালে কেন গেছে ইমন? ওর কি আবার অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে? ও ঠিক আছে নাকি আবার মারামারি করেছে? সৌরভ অস্থির রীতিমতো। ইমন বোঝে ধ্রুব কখন কোথায় যায়। ধ্রুবর এক একটা আচরণ সৌরভের নখদর্পণে থাকে। এটা নতুন কিছু না। ইমন এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে কিভাবে দিবে? ও শুধু বলল, আঙ্কেল ধ্রুব একদম ফিট আছে, আমরা একটা কাজে এসেছি এখানে। সৌরভ ইয়ামিন ছেলে সুস্থ আছে শুনে স্বস্তির শ্বাস ফেলেন। চিন্তামুক্ত ভাবে বললেন, ঠিক আছে, ছেলেটাকে কিছু খাইয়ে দিও, দুপুরে তো কিছু খেলেও না। জি আঙ্কেল। ইমন নম্রভাবে বলল। সৌরভ ইয়ামিনের ছেলের প্রতি ভয়াবহ দুর্বলতা আছে, এটা ধ্রুবর বন্ধুরা জানে। ওরা এটাকে বাবার স্নেহ হিসেবে ধরলেও ধ্রুব ভাবে এসবই স্বার্থ। নির্বোধ ধ্রুব জীবনেও বাপকে মূল্যায়ন করল না। ইমন ফোন কেটে এগিয়ে গিয়ে আবার ধ্রুবর পাশে চেয়ারে বসল। ধ্রুব ইমন বসতেই এবারে যাত্রায় মৃদু হেসে মাথা নিচু করে বলল, উনি কল করেছে রাইট? ইমন এই কথা শুনে এবার ভীষণ তেতে উঠে বলল, এই উনি কি আবার বাবা বলতে মুখে বাঁধে না কেন তোর? ধ্রুব হাসলেও উত্তর দিল না।
ধ্রুবর এমন খাপছাড়া আচরণ ইমনের রাগ উঠিয়ে দিল। ও কিছু বলতে যাবে তার আগেই ডক্টর কেবিন থেকে বেরিয়ে এলেন। ধ্রুব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল মহিলা ডক্টরের দিকে। ডক্টর ধ্রুবকে আপাদমস্তক দেখলেন, ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, মেয়েটার কি হও তুমি? ধ্রুব এবার দোনামোনা করতে লাগলো। কি হয় সে অদিতির? ফ্রেন্ড, কাজিন নাকি প্রেম? ধ্রুব বড্ড অস্বস্তিতে পড়ে গেছে। ধ্রুব আমতা আমতা করতে করতে দেখে মহিলা ডক্টর মাঝপথে ধ্রুবকে আটকে দিলেন। বিরক্ত ভঙ্গিতে বললেন, তুমি পেশেন্টের যে হও না কেন, ওর শরীর ভীষণ দুর্বল। কিছুদিন রেস্ট থেকে নিয়মিত টেক কেয়ার নিলেই ভালো হয়ে যাবে। মেডিসিন দিয়েছি আমি, কিনে খাওয়াতে থাকো। বেস্ট অফ লাক। মহিলা ডক্টর ধ্রুবকে কথা বলতে বলতে আরও একবার দেখলেন। মলিন শার্ট, গায়ে জিন্স, জায়গায় জায়গায় ফাটা ছেঁড়া। এটা নাকি আজকালের ফ্যাশন। চুলটাও অগোছালো বড্ড। মহিলা ডক্টর ভেতরে অসুস্থ হয়ে পড়ে থাকা মেয়েটার প্রতি হঠাৎ করেই বড্ড দরদ অনুভব করলেন। এত সুন্দর ফুলের মতো মেয়েটা এক বখাটের খপ্পরে কিভাবে পড়ে গেল ভেবে পেলেন না তিনি। উনি ধ্রুবকে বাঁকা নজরে দেখে এড়িয়ে চলে গেলেন। ডক্টর যেতেই ধ্রুব ওনার যাওয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। ডক্টরের তাকানো ওর মোটেও ভালো লাগেনি। ইচ্ছে করছে ধরে নিয়ে দিতে কয়েকটা, কিন্তু ধ্রুব মেয়েদের গায়ে হাত তোলে না দেখে নিজেকে আটকালো। ইমন পাশ থেকে ডক্টরের যাওয়ার দিকে চেয়ে দাঁত পিষে বলল, ওই ডাক্তার তোকে এভাবে দেখছিলি কেন? সাহস দেখ ওনার, তোকে জাজ করছে। ধ্রুব নিজের দিকে একবার চেয়ে মুচকি হাসলো, বলল, বাদ দে, সারাক্ষণ এমন গুন্ডার মতো ঘুরে বেড়ালে যে কেউ এইভাবে তেরা নজর দিবে। ইমনের ধ্রুবর কথা মোটেও পছন্দ হলো না। ও কড়া চোখে ধ্রুবের দিকে তাকালো। ধ্রুব কেবিনের সামনে এসে দাঁড়িয়েছে ততক্ষণে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না ভাবছে। অদিতি কি ভাববে ঢোকা উচিত। ইমন পাশ থেকে ধ্রুবর এমন অস্বাভাবিক আচরণ দেখে বিরক্ত হয়ে ওকে হুট করে ঠেলে ঢুকিয়ে দিল কেবিনে। ধ্রুব কেবিনের ভেতরে ঢুকে পড়ে হতভম্ব হয়ে ইমনের দিকে তাকালো। অদিতি কেবিনের বিছানায় হেলান দিয়ে বসে আছে। পাশে নার্স ফল কাটছে অদিতিকে খাওয়ানোর জন্য। ধ্রুব ইমনের এমন হাতাহাতি দেখে অদিতি চমকে তাকালো ওদের দিকে। নার্স ওদের এত শোরগোল দেখে বিরক্ত হয়ে বলল, এখানে শব্দ করবেন না, পেশেন্টের ক্ষতি হবে। ইমন ধ্রুবকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁত কেড়িয়ে হেসে বলল, পেশেন্টের যা ক্ষতি হওয়ার সেটা আমাদের দেখেই ঘটে গেছে সিস্টার। নার্স ইমনের এমন হেয়ালিপনায় বড্ড বিরক্ত। ফল কাটা শেষ হয় ও ফলের প্লেট অদিতির হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি যাই এখন, আপনি আসুন। অদিতি ফ্যালফেল চোখে নার্সের দিকে তাকালো, পরপর ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির নার্ভাসনেস দেখছে। অদিতি ঠক গেল ও একা থাকবে এই দুটো ছেলের মাঝে, মরেই যাবে অদিতি আতঙ্কে। অদিতি নার্সের হাত চাপড়ে ভয় ভয় গলায় বলল, আমাকে ডিসচার্জ দিয়ে তারপর যান। নার্স অবাক হয়ে অদিতির দিকে তাকালো। ধ্রুব ইমনের দিকে বিরক্ত ভঙ্গিতে তাকালো। ওর চাহনি বলছে, সব দোষ তোর, আমাকে ছেলে ঢুকালি কেন? ইমন নিষ্পাপ এক চাহনি দিল ধ্রুবকে। পরপর অদিতির উদ্দেশ্যে বলল, আদিত্য, নার্সের আরও কাজ আছে, উনি যাক। তোমাকে 2 মিনিট পরে ওরা ছেড়ে দিবে, ভয় পেও না, আমরা ভীষণ গুড বয়। অদিতি ইমনের কথায় ভীষণ লজ্জায় পড়ে গেল। যে মানুষগুলো ওর জন্য এত কিছু করলো, এখন অদিতি ওদেরকে চরিত্র নিয়ে অপমান করে ফেললো। অদিতি নার্সের হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে রইল চুপচাপ। অথচ ওর হাত কাঁপছে, সঙ্গে কাঁপছে হাতে ধরে থাকা ফলের প্লেট। নার্স ধ্রুবদের দিকে বিরক্তকর দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল কেবিন থেকে। ধ্রুব অদিতির থেকে কয়েক ইঞ্চি দূরে এক সোফায় বসত। পাশে ইমনও বসত। অদিতি কিছুটা দনমনা করে এক পর্যায়ে অস্বস্তিতে রক্তিম মুখ নিয়ে বলে ফেলল, আমি ভীষণ দুঃখিত। আমি আপনাদেরকে থ্যাংক ইউ বলার পরিবর্তে এমন অদ্ভুত ব্যবহার দিয়ে ফেললাম। আমি ভীষণ লজ্জিত এটাতে। ইমন মাছি দাঁড়ানোর ভঙ্গি করে বলল, সমস্যা নেই, তোমার এমন আচরণে আমরা ভীষণ অভ্যস্ত অদিতি। অদিতি এবারও লজ্জায় পড়ে গেল। ও কি সবসময় সবার সঙ্গে এমন অদ্ভুত ব্যবহার করে? অদিতি তো ইন্টেনশনালি এমনটা কখনোই করে না। ও চায় সবার সঙ্গে ভালো ব্যবহার করতে, কিন্তু ছেলে দেখলেই অদিতির বুক কাঁপে। অদিতি মাথা নিচু করে বসে রইল। ধ্রুব অনেকক্ষণ ধরে অদিতিকে দেখছে। ও নিজের মাথা দমিয়ে রাখতে না পেরে একসময় হঠাৎ বলে উঠল, ফলগুলো খাচ্ছে না কেন? এত বকবক করো সারাক্ষণ। অদিতি এহেন কথায় চমকে মাথা তুলে তাকালো ধ্রুব দিকে। এমন ধরনের কথা হুট করে বলে ধ্রুব নিজেও অবাক হয়ে গেল। ও অপ্রস্তুতভাবে তাকালো তখন অদিতির দিকে। দুজনের চোখে চোখ পড়ল।
ধ্রুব গলা খাকারি দিয়ে চোখ সরিয়ে অন্যদিকে এলোমেলো দৃষ্টি ফেলল। অদিতিও তাৎক্ষণিক চোখ সরিয়ে ফেলল। কম্পিত হাতে আলগোছে ফল খেতে লাগলো। ইমন ওদের এমন অপ্রস্তুত ব্যবহার দেখে সব স্বাভাবিক করতে বলল। অদিতি, তুমি কদিন ভার্সিটি এসো না, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছেন, এগুলো মেনে চলো কদিন। অদিতি মাথা নেড়ে হ্যাঁ বলল। ওর মন বলছে অ্যাটেন্ডেন্স কমে যাবে সে কথা। হয়তো অদিতির মনে পড়তে পারে ধ্রুব। ধ্রুব হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, পারলে প্রক্সি দিয়ে দেওয়া হবে, কাউকে বলে রাখা হবে। অদিতি অবাক হয়ে মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব তাকিয়েছিল অদিতির দিকে। অদিতি তাকাতেই অপ্রস্তুত হয়ে নিজেকে গালি দিয়ে চোখ সরিয়ে ফেলল। এই মেয়েটার জন্যই ধ্রুব কেন এত কিছু করছে ধ্রুব নিজেও জানে না। সেজন্য ওর এমন আচরণে নিজেও নিজের উপর মহা বিরক্ত। অদিতির বুকটা আবার কাঁপছে, ধারকান অস্থির হচ্ছে ভীষণ। ধ্রুবর দিকে চেয়ে থাকলেই মনে হচ্ছে অদ্ভুত নেশা লাগছে, অদ্ভুত একটা ফিলিংস। অদিতি এক অনুভূতি চেনে না, অদিতির ভীষণ ভয় লাগে। এই অনুভূতিগুলোর আঁচড় যখন মনে লাগে, অদিতি হাঁটতে পারছে না, বারবার মাথা ঘোরাচ্ছে। তাই ধ্রুব হুইল চেয়ার টেনে আনলো। অদিতির ভীষণ লজ্জা লাগছিল হুইল চেয়ারে বসতে। যুবতী একজন নারী হয়ে এভাবে বৃদ্ধদের মতো হুইল চেয়ারে বসবেও, ছি। অদিতিকে এমন আইঢাই করতে দেখে ধ্রুব তীক্ষ্ণ চোখে তাকালো ওর দিকে। অদিতি সেই দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল, সুরসুর করে বসে গেল হুইল চেয়ারে। ধ্রুব টেনে নিয়ে গেল লিফট অবধি চেয়ার। অদিতির মনে মনে বোধ হচ্ছে আশেপাশে সবাই অদিতিকে দেখছে আর কানে কানে ফিস ফিসাচ্ছে, বা কেউ ভিডিও করছে। অদিতির বাবাকে দেখিয়ে দিলে সব কিছু। কি করে গ্রামের চাপোষা অদিতি একটা ছেলের থেকে সাহায্য নিচ্ছে? ছেলে পেলেদের আশেপাশে চলে এসেছে। অদিতি আতঙ্কে আবারও নীল হয়ে গেল। ধ্রুব হয়তো সেটা বুঝলো। ও নিজের মতো করেই হুইল চেয়ার ঠেলতে ঠেলতে চাপা স্বরে বলল, কেউই দেখছে না তোমাকে, বি ইজি অ্যান্ড কনসেন্ট্রেট। অদিতির চমকে স্থির হয়ে গেল নিজের জায়গায়। ধ্রুব কিভাবে অদিতিকে এতটা বুঝে ফেলে? অদিতিকে খুব জোরে শব্দ করে চিন্তা করে, ছি কি বিশ্রী ব্যাপার এগুলো। অদিতি তারপর চুপ করে গেল পুরোটা সময়। অদিতিকে যখন গাড়িতে তোলা হচ্ছে, অদিতি শুরুতে কিছুটা বেঁকে বসেছিল। এভাবে কারো এতটা সাহায্য নিচ্ছেও সম্পূর্ণ ব্যাপারটাই অদিতির জন্য নতুন এবং লজ্জার এবং অনেকখানি ভয়েরও। তবে দ্রুত যখন অদিতির এইসব কাজে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে অদিতির মনে হয়ে গলা অবধি শুকিয়ে যায়। মনে হয় এই বুঝি সবার সামনে এই বকাটে ছেলেটা অদিতিকে থাপ্পড় বসালো। অদিতি না চাইতেও চুপচাপ বসলো উবারের পেছনের সিটে। ধ্রুব গাড়িতে উঠলো না, অদিতির ব্যাপারটা ভালো লাগবে না তাই। শুধু উবারের ড্রাইভারকে ধ্রুব লোকেশনটা বলে দিল। উবারের ড্রাইভার উত্তরে মাথা নাড়ল। ইমন ড্রাইভারের কানের কাছে গিয়ে ফিস ফিস করলো, খবরদার, পেছনের মেয়ের দিকে লুকিং গ্লাসে তাকানো যাবে না। সে ইজ বুকড অ্যান্ড সেফলি পৌঁছে দেবে। ওই যে আপুর বয়ফ্রেন্ড ধ্রুব, ও কিন্তু পেছনেই থাকবে। ড্রাইভার ইমনের কথায় বড় বড় চোখে ধ্রুবর দিকে তাকালো। হয়তো ভাবছে এ আবার কেমন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে একা ছেড়ে দিচ্ছে। ধ্রুব তখন ভ্রুকুচকে ইমন আর ড্রাইভারের কানাকানি দেখছে। ও বুঝতে পারছে না দুজনের মধ্যে কি কথা হচ্ছে। ধ্রুব ইমনের এমন ন্যাকা ব্যবহারে যার পর নাই বিরক্ত হয়ে বলল, দেরি হচ্ছে, বাইকে ওঠো। ইমন আবারও চোখের ইশারায় শাসালো উবারের ড্রাইভারকে। তারপর হেঁটে বাইকে গিয়ে উঠল। ধ্রুব ড্রাইভারের টাকা আগেই দিয়ে দিয়েছিল অদিতিকে লুকিয়ে। ধ্রুব হঠাৎ অদিতির পাশের জানালা থেকে মুখ বাড়িয়ে জানালায় হাত রেখে অদিতির দিকে তাকালো। আচমকা ধ্রুব এভাবে মাথা ঝোঁকাতেই অদিতি একটু সরে বসলো অনেকখানি। ধ্রুব স্বাভাবিক গলায় বলল, মেয়েদের হোস্টেলে আমি যেতে পারবো না, আমি বলে রেখেছি আমার জুনিয়রকে, ও নিচে এসে রিসিভ করে নিয়ে যাবে। অদিতি ধ্রুবকে দেখছে। মুখটা ধ্রুবর মারাত্মক গম্ভীর। ও ভয়ে ভয়ে মাথাটা নাড়ল। ও মূলত বুঝতে পারছে না অদিতির প্রতি ধ্রুবর কেন হঠাৎ এত উৎকণ্ঠা। এর পেছনে কারণ কি? ও যা ভাবছে সেটাই কি? না না, ঢাকার ছেলেদের কাছে হয়তো একটা কেয়ার এত উৎকণ্ঠা দেখানো স্বাভাবিক কোনো ব্যাপার। এগুলো ওসব নয় যেসব ওদের গ্রামে ভাবা হয়। অদিতি গ্রামের, তাই ওর কাছে এসব বেশি বেশি লাগছে। তাই ও নিজেই নিজের মনকে প্রবোধ দিল। ধ্রুব চলে যাচ্ছে অদিতি পাশের গ্লাস দিয়ে দেখে ধ্রুবর হাঁটা নিজস্ব ভঙ্গি। হাঁটার সময় আঙ্গুলের ফাঁকে ঝুলিয়ে রাখা বাইকের চাবি দুলছে। কালচারাল প্রোগ্রাম 2024। প্রতি বছর এই একটা সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের সবার জন্য স্বস্তির শ্বাস ফেরার একটা সময়।
অদিতি তখন সবেই সুস্থ হয়ে ভার্সিটি এসেছে। ভার্সিটি এসেও অবাক, সবাই রীতিমতো কে কোন বিষয়ে অংশ নেবে একদম হই হুল্লোড় লাগিয়ে দিয়েছে। অদিতি ওদের এইসব চুপচাপ দেখছিল। ওর হয়তো ইচ্ছে হচ্ছে কিছু একটায় অংশ নিতে। অদিতিকে একপাশে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ পাশ থেকে ওর ব্যাচের একটা মেয়ে ওকে ইশারা করে চেঁচিয়ে উঠে বলে,